এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এখন আমরা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতাটি পড়ব। কবিতাটি পড়ার আগে আমি একটু ছোট করে আলোচনা করছি, তারপর আমরা কবিতাটির লাইন বাই লাইন বিশ্লেষণ বুঝে নেব। সত্যেন্দ্রনাথ দত্তের দেশের মাটি কবিতায় কবি নিজের দেশের মাটির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তার কাছে দেশের মাটি মধুর চেয়েও মধুর এবং খাঁটি সোনার চেয়েও মূল্যবান। দেশের প্রকৃতির সৌন্দর্য, ফুল, ফল, পাহাড়, সমুদ্র, ধানক্ষেত ও পাখির মাধ্যমে কবি মাতৃভূমির অপূর্ব রূপ তুলে ধরেছেন। দেশের মাটি মানুষের ক্লান্তি দূর করে, অন্ন ও জলের যোগান দেয় এবং মনে শান্তি আনে। সমগ্র কবিতায় দেশপ্রেম, মাতৃভূমির প্রতি মমত্ববোধ এবং দেশের প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। সত্যেন্দ্রনাথ দত্তের দেশের মাটি কবিতার প্রতিটি স্তবকের ব্যাখ্যা এবং তার মধ্যে থাকা প্রতিটি লাইনের সহজ অর্থ ও বিশ্লেষণ একসঙ্গে দেওয়া হল। প্রথম স্তবক, মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। লাইন ধরে ব্যাখ্যা, মধুর চেয়েও আছে মধুর, কবির কাছে তার দেশের মাটি মধুর থেকেও বেশি মধুর ও প্রিয়। সে এই আমার দেশের মাটি, সেই অতি প্রিয় বস্তুটি হল তার নিজের দেশের মাটি বা মাতৃভূমি। আমার দেশের পথের ধুলা, দেশের পথের সামান্য ধুলোকেও কবি অত্যন্ত আপন ও মূল্যবান মনে করেন। খাঁটি সোনার চাইতে খাঁটি, দেশের মাটির পবিত্রতা ও মূল্য কবির কাছে খাঁটি সোনার চেয়েও বেশি। স্তবকের ব্যাখ্যা, এই স্তবকে কবি মাতৃভূমির প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। দেশের মাটি তার কাছে পৃথিবীর যেকোনো মূল্যবান বস্তুর চেয়েও বেশি প্রিয়। দ্বিতীয় স্তবক, চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা, ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি, সেখানটিতেই শীতল পারটি। লাইন ধরে ব্যাখ্যা, চন্দনেরই গন্ধে ভরা, দেশের মাটিতে যেন চন্দনের মতো পবিত্র ও মনোরম সুগন্ধ রয়েছে। শীতল করা, ক্লান্তি হরা, এই মাটি মানুষের মনকে শান্ত করে এবং শরীর ও মনের ক্লান্তি দূর করে। যেখানে তার অঙ্গ রাখি, দেশের মাটির যে স্থানেই শরীর রাখা হয়, সেখানটিতেই শীতল পারটি, সেখানেই যেন শীতল পাটির মতো আরাম ও প্রশান্তি পাওয়া যায়। স্তবকের ব্যাখ্যা, কবি দেশের মাটিকে শান্তি ও আরামের প্রতীক হিসেবে দেখিয়েছেন। মাতৃভূমির স্পর্শ মানুষের ক্লান্তি দূর করে মনে প্রশান্তি আনে। তৃতীয় স্তবক, শিও রে তার সূর্য এসে, সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদ মহলের জ্যোৎস্না নীতি, বুলায় পায় রূপার কাঠি। লাইন ধরে ব্যাখ্যা, শিয়েরে তার সূর্য এসে, সকালে সূর্যের আলো দেশের মাটির কাছে এসে পড়ে। সোনার কাঠি ছোঁয়ায় হেসে, সূর্যের সোনালি রশ্মিকে কবি সোনার কাঠির সঙ্গে তুলনা করেছেন। নিদ মহলের জ্যোৎস্না নীতি, রাতে চাঁদের আলো যেন ঘুমের রাজ্যকে আলোকিত করে। বুলায় পায় রূপার কাঠি, চাঁদের রূপালি আলো দেশের মাটিকে স্পর্শ করে, যেন পায়ে রূপার কাঠি বুলিয়ে দিচ্ছে। স্তবকের ব্যাখ্যা, দিনে সূর্যের সোনালি আলো এবং রাতে চাঁদের রূপালি জ্যোৎস্না দেশের মাটিকে সুন্দর করে তোলে। এখানে কবির কল্পনাশক্তি ও প্রকৃতিপ্রেম প্রকাশ পেয়েছে। চতুর্থ স্তবক, নাগের বাঘের পাহারাতে, হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে, সাগর সে তার ধোঁয়ায় পাটি। লাইন ধরে ব্যাখ্যা, নাগের বাঘের পাহারাতে, সাপ ও বাঘের মতো শক্তিশালী প্রাণী যেন দেশের মাটিকে পাহারা দিচ্ছে। হচ্ছে বদল দিনে রাতে, প্রকৃতির নিয়মে দিন ও রাতের পরিবর্তন ঘটছে। পাহাড় তারে আড়াল করে, পাহাড় যেন দেশের মাটিকে আড়াল করে রক্ষা করছে। সাগর সে তার ধোঁয়ায় পাটি, সমুদ্রের জল যেন দেশের মাটির পা ধুয়ে দিচ্ছে। স্তবকের ব্যাখ্যা,
এই স্তবকে কবি দেশের ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্যকে কল্পনার মাধ্যমে তুলে ধরেছেন। পাহাড়, সমুদ্র ও বন্যপ্রাণী যেন সবাই মিলে মাতৃভূমিকে রক্ষা ও সম্মান করছে। পঞ্চম স্তবক, মৌল ফুলের মাল্য মাথায়, লীলা কমল গন্ধে মাতায়, পাজরে তার লবঙ্গ ফুল, অঙ্গে বকুল আর দোপাটি। লাইন ধরে ব্যাখ্যা। মৌল ফুলের মাল্য মাথায়, মৌল ফুলের মালা যেন দেশের মাটির মাথায় শোভা পাচ্ছে। লীলা কমল গন্ধে মাতায়, কমল ফুলের মনমাতানো সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। পাজরে তার লবঙ্গ ফুল, লবঙ্গ ফুলকে কবি দেশের মাটির পায়ের নূপুর বা পায়জরের সঙ্গে তুলনা করেছেন। অঙ্গে বকুল আর দোপাটি, বকুল ও দোপাটি ফুল যেন দেশের মাটির শরীরের অলঙ্কার। স্তবকের ব্যাখ্যা। দেশের মাটিকে কবি একজন সুন্দরী নারীরূপে কল্পনা করেছেন। বিভিন্ন ফুলকে তার মালা, পায়জর ও অলঙ্কার হিসেবে দেখিয়ে দেশের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য প্রকাশ করেছেন। ষষ্ঠ স্তবক, নারিকেলের গোপন কোষে, অন্য পানি যোগায় গোষে, কোল ভরা তার কনক ধানে, 8টি শীষে বাঁধা আটি। লাইন ধরে ব্যাখ্যা। নারিকেলের গোপন কোষে, নারিকেলের ভেতরে থাকা জল ও শ্বাসের কথা বলা হয়েছে। অন্য পানি যোগায় গোষে, দেশের প্রকৃতি মানুষকে খাদ্য ও পানীয়ের যোগান দেয়। কোল ভরা তার কনক ধানে, দেশের মাটির কোলে সোনালি ধানে ভরে ওঠে মাঠ। 8টি শীষে বাঁধা আটি, ধানের শীষে শীষে ফসলের প্রাচুর্য ও সমৃদ্ধি ফুটে উঠেছে। স্তবকের ব্যাখ্যা। এই স্তবকে দেশের মাটির উর্বরতা ও জীবনদায়িনী শক্তি প্রকাশ পেয়েছে। নারিকেল, ধান ইত্যাদির মাধ্যমে কবি দেখিয়েছেন যে দেশের মাটি মানুষের খাদ্য ও জীবনের প্রধান উৎস। সপ্তম স্তবক, সেই যে গো নীল পদ্ম আখি, সেই তো রে নীলকণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে, ঘুচায় প্রাণের কান্নাকাটি। লাইন ধরে ব্যাখ্যা। সেই যে গো নীল পদ্ম আখি, কবি দেশের মাটিকে নীল পদ্মের মতো সুন্দর চোখের অধিকারী এক জীবন্ত সত্তা হিসেবে কল্পনা করেছেন। সেই তো রে নীলকণ্ঠ পাখি, নীলকণ্ঠ পাখির সৌন্দর্য ও উপস্থিতির সঙ্গে দেশের প্রকৃতিকে যুক্ত করা হয়েছে। মুক্তি সুখের বার্তা আনে, নীলকণ্ঠ পাখি যেন মানুষের মনে স্বাধীনতা, আনন্দ ও মুক্তির আশার বার্তা নিয়ে আসে। ঘুচায় প্রাণের কান্নাকাটি, প্রকৃতির সৌন্দর্য মানুষের দুঃখ কষ্ট ও মনের কান্না দূর করে। স্তবকের ব্যাখ্যা। শেষ স্তবকে দেশের প্রকৃতি মানুষের মনে আনন্দ, আশা ও মুক্তির অনুভূতি জাগায়, এই ভাবটি প্রকাশ করা হয়েছে। কবির দেশপ্রেম এখানে আরও গভীর ও আবেগপূর্ণ হয়ে উঠেছে। সামগ্রিকভাবে কবিতাটির বক্তব্য। দেশের মাটি কবিতায় কবি দেশের মাটিকে কখনো সোনা, কখনো চন্দন, কখনো শীতল পার্টি, আবার কখনো ফুলে সাজানো সুন্দরী নারীরূপে কল্পনা করেছেন। দেশের প্রকৃতি, ফসল, ফুল, পাহাড়, সমুদ্র ও পাখির সৌন্দর্যের মধ্য দিয়ে তিনি মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও গর্ব প্রকাশ করেছেন।